কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আমি শুভ্র। লম্ব বৃত্তাকার চোঙ করাচ্ছিলাম, তার মানে কোষে দেখি 8। আর কথা অনুযায়ী খাতা, পেন এবং ম্যাথমেটিক্স বই, মানে অঙ্ক বইটা নিয়ে বসতে হবে, নাহলে অঙ্ক করে কোনো মজাই পাবে না। যাই হোক, সেটা কথা না। আগের দিন 7 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে শুরু করবো তারপর থেকে 8, 9, 10 বেসিক্যালি 3টে অঙ্ক করাবো। ইচ্ছা আছে, তারপরেও যদি করাতে পারি তাহলে অবশ্যই করাবো। চলো তাহলে শুরু করা যাক। 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা তাহলে তোমরা সবাই পড়েছো, আর যদি না পড়ে থাকো ইটস ওকে, পড়ে নাও। আমি পড়ি, সব থেকে ভালো হবে এটাই। আমি পড়ি, তোমরা একটু শোনো মন দিয়ে যে অ্যাকচুয়ালি অঙ্কটাতে কি বলতে চেয়েছে, কি তথ্য দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের কি বার করতে বলেছে, ব্যাপারটা বুঝতে পারছি। চলো তাহলে পড়ি 8 দাগের অঙ্কটা। বলছে যদি 14 সেমি ব্যাসের, ঠিক আছে, 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট, 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট। আচ্ছা, 14 সেমি ব্যাস দেওয়া আছে, মানেই ওখান থেকে কি বার করতে হবে? ব্যাসার্ধ। দেখো পাইপটা এটা, রাইট? পাইপ, আমি প্রথম থেকেই বলে যাচ্ছি পাইপের কথা, ঠিক আছে? এই পাইপের ব্যাস, চলো আঁকাটা সব থেকে ভালো হবে। চলো এখানে একটু এঁকে নি, ঠিক আছে? দেখো আমি একটা পাইপ আঁকলাম, ঠিক আছে? ধরো একটু বড় করেই আঁকি পাইপটা, রাইট? দেখো, ঠিক আছে, ধরো এটা একটা, ঠিক আছে, এটা একটা পাইপ, ঠিক আছে? এটা ধরো হচ্ছে, তুমি ধরো 14 সেমি ব্যাস। আচ্ছা, 14 সেমি ব্যাস মানে কি? এটা যদি কেন্দ্র হয় পাইপের, ঠিক আছে, তাহলে এইটা পুরোটাকে আমরা কি বলবো গো? এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে তোমার ব্যাস বলবো, রাইট? এই পুরোটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। বোঝাতে পারছি? তাহলে এই পুরো ব্যাসটা কত? এই পুরো ব্যাসটা হচ্ছে তোমার কত? 14 সেমি। দাঁড়াও একটু বড় করে লিখি, ঠিক আছে, তোমাদের দেখতে সুবিধা হবে। এই পুরোটা কত? 14 সেমি, রাইট? তাহলে ব্যাসটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে তো আমাদের লম্ব বৃত্তাকার চোঙের যে কটা সূত্র আছে, এখানে ব্যাসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাসার্ধ। না, ব্যাস ইম্পর্টেন্ট নয় সেটা বলছি না, কারণ ব্যাস দেওয়া থাকলে তবেই আমরা ব্যাসার্ধ বার করতে পারবো, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা কি পড়লাম সেটা একটু বলছি। তাহলে এখানে বলছে যে একটি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো এখানে কিন্তু ইনডাইরেক্ট, মানে অঙ্কটার মধ্যে ইনডাইরেক্টলি ভাবে কত সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। এখানে ব্যাস দেওয়া আছে 14 সেমি, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ আরামসে বার করে দিতে পারবো, রাইট? আচ্ছা, এবং বলছে পাম্প সেটটি মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। আরে 2500 মিটার জল সেচ করতে পারা মানে কি জানো? মানে পাইপটা অত মিটার লম্বা, মানে এখানে যদি আমি পাম্পটা চালাই 2500 মিটার দূরে গিয়ে সে জল ফেলতে পারবে, বা সেখান থেকে জল নিয়ে এখানে ফেলতে পারবে, হোয়াট এভার তোমরা যেটা ভাববে। তার মানে কি পাইপটা 2500 মিটার লম্বা, তার মানে আমাদের হাইট বলে দেওয়া আছে পাইপের। বোঝাতে পারছি? হাইট মানে কি বলেছিলাম? একটা চোঙের হাইট মানে এইটা, এটাকে আমরা কি বলি? চোঙের উচ্চতা। বোঝাতে পারছি? দেখো তাহলে এখানে পাইপটার উচ্চতা কত বলে দিয়েছে? 2500 মিটার, ঠিক আছে? এখানে পাইপের উচ্চতা কত? এই যে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা উচ্চতা বলছি। এটার ভ্যালু কত দেওয়া আছে? 2500 মিটার। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এখানে দেখো ব্যাস দেওয়া আছে সেন্টিমিটারে, মানে সেমিতে, আর এইচ দেওয়া আছে, মানে উচ্চতা দেওয়া আছে হচ্ছে তোমার 2500 মিটারে। তাহলে দুটোর একক কিন্তু আলাদা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের অঙ্ক করতে হবে একই এককে নিয়ে গিয়ে, 9 মিটারে নিয়ে যাও, 9 সেমিতে নিয়ে যাও, ঠিক আছে? আমি জাস্ট এখন অঙ্কটা পড়ে বোঝাচ্ছি, তারপরে অঙ্ক শুরু করব। তাহলে এখানে আমরা তাহলে কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম এবং উচ্চতাও পেয়ে গেলাম। আচ্ছা, এবারে বার কি করতে বলেছে? বলছে তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। তার মানে আমি যদি 1 ঘন্টা পাম্পটাকে চালাই, তাহলে সে কতটা জল সে মানে ফেলতে পারবে বা সেখান থেকে নিয়ে আসতে পারবে, হোয়াট এভার জল সেচ সে কতটা করতে পারবে। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো, তোমরা আমাকে একটা কথা বলো। ধরো একটা পাইপ আছে, ধরো পাইপটা এরকম আছে, এরকম করে পাইপটা আছে, ঠিক আছে?
আচ্ছা জল যে যাবে তাহলে কি পাইপের মধ্যে থেকেই যাবে না? এই যে পাইপটা আছে, ধরো এই যে পাইপটা যাচ্ছে, এর মধ্যে থেকেই জলটা যাবে। তাহলে পাইপের মধ্যে থেকে যে জলটা যাচ্ছে, এই পাইপের মধ্যের যে জায়গাটা, তাহলে কি এখানে কোনটা ইম্পর্টেন্ট, মানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? আমি কি বলেছি, কোন একটা চোঙ বা পাইপ, তার মধ্যের যে জায়গা সেটা কি, তার আয়তন। বোঝাতে পারছি কি পাচ্ছি না? তাহলে এখানে কিন্তু আয়তনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝাতে পারছি? মানে যা অঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি জিনিস পেলাম? তাহলে এক তো আমরা ব্যাস পেয়ে গেলাম, এখান থেকে আমরা ব্যাসার্ধ অনায়াসে পেয়ে যাব। দুই, উচ্চতাও পেয়ে গেছি। ঠিক আছে, আর আয়তন বলে দিয়েছে, মানে ওই 1 ঘন্টা যদি আমি পাইপটা চালাই তাহলে তার মধ্যে থেকে কতটা জল যাবে, তার মানে কতটা পরিমাণ, মানে আয়তন বার করলেই মোটামুটি হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে আয়তনটা আগে বার করা দরকার। চলো তাহলে এবারে লেখা যাক, মানে অঙ্কটা অ্যাকচুয়ালি করবো কি করে। তাহলে প্রথমেই আমাদের যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা কি লিখবো? ফার্স্ট এখান থেকে আমরা কি লিখবো, তোমরা লেখো। যে এখানে যেটা লেখা আছে যে পাইপের ব্যাস 14 সেমি, চলো ওটাই লিখি এখানে। ঠিক আছে, এটা আঁকাটা এখানে থাক, আমি একটু নিচ থেকে শুরু করছি। ঠিক আছে, এখানে তোমরা লিখবে যে পাইপের, দেখো পাইপের ব্যাস কত? 14 সেমি লেখা হলো। তাহলে পাইপের ব্যাস যদি 14 সেমি হয়, ব্যাসার্ধ আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। ব্যাসার্ধ কত হবে? 14 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 7 সেমি। তাহলে এটা কিন্তু এখনো পর্যন্ত আমি সেমিতে রেখেছি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে দেখো পাইপের ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ 14/2 = 7 সেমি হয়ে গেল। আচ্ছা, এখানে তো আমাদের আয়তনটা বার করতে হবে। তুমি দেখো এখানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি এবং উচ্চতা, মানে যেটা পাইপটা যতটা লম্বা এটাই তো উচ্চতা। তাহলে এটা কত? 2500 মিটার। কিন্তু এখানে একটা গল্প আছে, এখানে দেখো মিটার আছে। ঠিক আছে, আচ্ছা এই মিটার যেমন আছে থাকলো, ঠিক আছে, মিটার যেমন আছে থাকলো, আমরা এটাকেই নিয়ে যাই না, 7 সেমিকেই আমরা হচ্ছে মিটারে নিয়ে যাই। আচ্ছা তুমি আমাকে বলো তো, সেমি থেকে মিটারে যাব কি করতে হবে? সেই ছোটবেলার জিনিস, ঠিক আছে, মেট্রিক পদ্ধতি মনে আছে? সেন্টিমিটার, এসো আমি একবার বলেই দিই। দেখো মিটারটা এখানে থাকে, ঠিক আছে, মিটার ধরো মাঝখানে আছে, এইদিকে হচ্ছে তোমার ডেসি চলে যাবে, ঠিক আছে, এপারে হচ্ছে তোমার সেন্টি যাবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি হবে? মিলি, রাইট? আচ্ছা এপারে তাহলে কি আসবে? ডেকা, এপারে হচ্ছে তোমার হেক্টো, ঠিক আছে, আর এপারে হচ্ছে তোমার কিলো, রাইট? দেখো মিটারটা মাঝখানে আছে, আমরা মিটার থেকে যত এই দিকে যাব, ঠিক আছে, তত আমরা ছোটর দিকে যাব, ঠিক আছে, আর মিটার এই দিকে মানে আমার ডান দিকে, আর মিটার থেকে যত বাঁ দিকে আসবো তত আমরা কি কোথায় আসবো? তত হচ্ছে আমরা হচ্ছে বড়র দিকে যাব। তাহলে আমরা যাচ্ছি কোথায়? সেন্টিমিটার থেকে মিটার। ভালো করে বোঝো, সেন্টিমিটার থেকে মিটার যেতে হবে, তার মানে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে আসা মানে হচ্ছে তোমার ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, ঠিক আছে। এবার কত ঘর আসছে? একটা ঘরের জন্য 10, আবার এই একটা ঘরের জন্য 10, তাহলে এটার জন্য 10, এটার জন্য 10। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাদের 10 গুণ 10, তার মানে 100 দিয়ে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। বোঝাতে পারছি? তাহলে দেখো এখানে হচ্ছে 7 সেমি আছে, তাহলে এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কি হবে? এটা এই পাশে লিখছি, তাহলে 7 ভাগ 100 মিটার। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো পাইপের ব্যাস 14 সেমি, ব্যাসার্ধ 14/2 = 7 সেমি, তাহলে এটা সমান সমান কি হবে? 7/100 মিটার। তাহলে এখানে তো আমরা পেয়ে গেলাম সব। দেখো এটাও মিটারে আছে, এটাও মিটারে নিয়ে চলে গেলাম। তাহলে এবারে কি পাইপের আয়তন বার করাটা কোনো ব্যাপারই না। চলো এপারে লিখি, হ্যাঁ এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার হচ্ছে আয়তনটা বার করে নি, কারণ আয়তনটা এখানে দরকার। পাইপের আয়তন এখানে লেখো, পাইপের আয়তন, রাইট? পাইপের আয়তন। আচ্ছা আয়তনের সূত্র কি সবার মনে আছে? আমি বলেছিলাম যে পাই, ঠিক আছে, আর স্কয়ার এইচ, ঘন একক সবসময় লিখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। ঘন মিটার, কারণ সব মিটারে নিয়ে চলে গেছি, তাই না?
আচ্ছা এবারে দেখো পায়ের মান আমি এখানে যদি বসাই 22/7, আর আর এর মান কত, আর কত বার করেছি, ব্যাসার্ধ এখন 7/100, তার মানে এখানে স্কয়ার আছে, তার মানে আমরা কি লিখতে পারি 7/100 ইন্টু 7/100 ইন্টু হাইট কত 2500 মিটার 2500, এখানে লিখে দাও 2500, ঠিক আছে, ব্র্যাকেট আপ করে দাও, পাশে লিখে দাও এককটা ঘন মিটার। বোঝা গেল? দেখি কাটাকাটিটা তোমরা একটু চেষ্টা করো, তারপর না পারলে আমি আছি, কোনো চিন্তা করার কিচ্ছু নেই। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? ঠিক আছে। আচ্ছা আমিই করে দিই, ওটাই ভালো হবে। দেখো এই সাথে সাথে এই সাথে কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আরো কাটাকাটি যায়, ধরো এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানটায় আমি কাটাকাটি করছি, বাট আগে কি কি পেলাম একটু লিখে নি। 22 ইন্টু 7 মাল্টিপ্লাই উইথ 25, নিচে কি আছে শুধু 100। আচ্ছা এবার আমার একটা কথা আছে, এইটা তো ঘন মিটারে বার হলো, কিন্তু তোমরা কি দেখেছো অঙ্কটাতে ব্র্যাকেটে একটা লিখে দেওয়া আছে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। এই যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটা কিন্তু ওরা এমনি এমনি দেয়নি। এখানে এই যে বলেছে না যে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, এই যে তথ্যটা ওরা কিন্তু এমনি এমনি দেয়নি। তার মানে আমাদের উচিত, এটা ঘনমিটার আছে না, এই ঘনমিটারকে আমরা যদি ঘন ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে, অবভিয়াসলি আমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঘন মিটার থেকে আমি যদি ঘন ডেসিমিটারে নিয়ে যাই তাহলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেখো 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কোথায় চলে যাব, ঘন ডেসিমিটার। এবার তোমরা বলবে দাদা ঘন মিটার আছে, মিটার থেকে তো ডেসিমিটারে গেলে 1 ঘর যাচ্ছে, তার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করা উচিত, কারণ মিটার বড় ডেসিমিটার কি ছোট, তাহলে মিটার থেকে ডেসিমিটারে গেলে গুণ করতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু একটা ঘর যাচ্ছে মানে 10 দিয়ে, কিন্তু না, এখানে আছে কি ঘন। এই যে ঘন কথার ইংরেজি হলো কিউব। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? তাহলে এই যে কিউব ফর্ম যেটা আছে, এই কিউবের জন্য 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে 1000। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে চলো এবারে আমি যদি আরো ক্যান্সেল আউট করে দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো এখানে দেখো তো, দেখো গুণটা কিরম ভাবে করব, দেখো খুব ভালো করে দেখবে, 22 ইন্টু 7 ইন্টু 25 ইন্টু 10, গুণ করারও টেকনিক আছে। দেখো 8টা 25 গুণ করলে হয় 200, 8টা 25 গুণ করলে কত হয় 200, কিন্তু 7টা 25, তার মানে একটা 25 বাদ যাবে, তার মানে 7 এর সঙ্গে 25 গুণ করলে আমরা কি পাবো 175 পাবো। তাহলে দেখো আচ্ছা এই 22টাকেও আমি লিখছি, তোমরা দেখো এই 22টাকে আমরা লিখতে পারি 11 ইন্টু 2 ইন্টু শুধু এইটুকুটা গুণ করলে আমরা পাবো 175 ইন্টু 10, 10টা সবার লাস্টে গুণ করবো, এখন না 10টা সবার লাস্টে। এবারে দেখো কিরম ভাবে গুণ করতে হয়, 175 এর ডবল, রাইট? আচ্ছা 175 এর 100 ডবল কত 200, রাইট? আর 75 এর ডবল কত, 75 এর ডবল কত বলো, 75 প্লাস 75 কত হয় 150, তাহলে 175 এর ডবল কি হবে 350 হওয়ার কথা, ঠিক কি না? তোমরা নিজেরা করে দেখো, দেখো 175 এর ডবল মানে কি, দেখো 5 দুগুণে 10 এর 0, হাতে কত 1, 7 দুগুণে 14 একে 15 এর 5, হাতে কত 1, এবার 2 একে 2 একে 3, 350 হলো, ইনটু দেখো 11, এই 11 দিয়ে মাল্টিপ্লিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাশে আর একটা 10 আছে, 10 দিয়ে দাও। আচ্ছা এখানটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, আমি একটু এখানে করছি, ঠিক আছে, এখানটাই করে দিই গুণটা, ঠিক আছে। তাহলে এখানটা কি হবে, দেখো 35 এর সঙ্গে 11 গুণ করলে কত হয় বলো তো, আমি কি বলেছিলাম, দেখো এখানে ছোট্ট করে দেখায়, দেখো 11 সাথে আমি যদি 35 মাল্টিপ্লাই করি, শুধু 350 এর 0 সব বাদ, 10 সব বাদ, 35 এর সঙ্গে যদি শুধু 11 গুণ করি, আমি কি বলেছিলাম, এই 5 যেমন আসে বসে যাবে, এই 5 এর সঙ্গে 3 যোগ করো, কত হয় 8, এখানে বসলো, আর এই 3 এখানে বসিয়ে দাও, তাহলে 11 এর সঙ্গে 35 গুণ করলে কি হবে 385 হবে। এইটাই তো টেকনিক, 385 বসালাম, শুধু 11 এর সঙ্গে 35 গুণ করলে এটা হবে, বোঝাতে পারছি? আর তাহলে কটা শূন্য আছে, 350 এর শূন্য আর 10 এর একটা শূন্য, আরো দুটো শূন্য এখানে, আরো দুটো শূন্য এখানে, সরি ওখানে না, এখানে বসিয়ে দাও। তাহলে এই টোটাল গুণটা করলে কত ঘন ডেসিমিটার হলো, 38500 ঘন
ডেসিমিটার। আশা করি দেখতে পাচ্ছ এখানে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তাহলে 38500 ঘন ডেসিমিটার হলো, হ্যাঁ কি না? তাহলে এটা কি পাইপের আয়তন বার হয়ে গেল, এখানে হচ্ছে 38500 ঘন ডেসিমিটার। আর কি বলেছে? আচ্ছা এবারে বলেছে হচ্ছে তোমার বইটা দেখো যে 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই যে আয়তনটা বার করলাম এটা কি 1 মিনিটে পাইপ কতটা জল সেচ করতে পারে? ঠিক আছে 1 মিনিটে এই যে ঘন ডেসিমিটার বার হলো, এটা কি 1 মিনিটে পাইপ কতটা জল সেচ করতে পারে? তাহলে এখানটা আমরা লিখে নিই, ছবি এখন মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। বই এবং খাতা পেন কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। কারণ আমার তো এটা স্মার্ট বোর্ড নয় যে তোমাদের জন্য আমি কোশ্চেন এখানটায় স্মার্ট বোর্ড গুলো কি হয় না, এখানটায় কোশ্চেন চলে আসে, তার নিচে আমি সলভ করতে আরম্ভ করলাম, ঠিক আছে। তোমাদের বই খাতা পেন নিয়ে না বসলে অঙ্ক এমনি শুধু ভিডিও দেখে কিছু হবে না, ঠিক আছে। চলো তাহলে ওইটা কি পেলাম, এইটা এই যে 38,500 ঘন ডেসিমি, এটা হচ্ছে কি 1 মিনিটে, তাই তো বলেছে নাকি? হ্যাঁ অঙ্কটায় 1 ঘন্টায় চেয়েছে, তার মানে এটা বার হলো হচ্ছে তোমার 1 মিনিটে জলসেচের পরিমাণ। তাহলে এখানটায় লেখো যে 1 মিনিটে জল সেচের পরিমাণ, 1 মিনিটে জল সেচের পরিমাণ কত? 38500 ঘন ডেসিমি। বোঝাতে পারলাম? এবারে ওই যে ব্র্যাকেটে লেখা আছে না যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। আচ্ছা তুমি আমাকে বলো 1 লিটার সমান যদি 1 ঘন ডেসিমি হয়, তাহলে এত ঘন ডেসিমি, তাহলে এখানে দেখো 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে আমাদের টোটাল ঘন ডেসিমি কতবার হয়েছে? এত। তাহলে 38500 ঘন ডেসিমি সমান সমান নিশ্চয়ই তাহলে 38500 লিটারই হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? 1 ঘন ডেসিমি যদি সমান সমান 1 লিটার হয়, তাহলে 38500 ঘন ডেসিমি সমান সমান 38500 লিটার হবে। ক্লিয়ার তো? তাহলে ব্যাস, তাহলে আমরা তাহলে ঘনমিটার থেকে ঘন ডেসিমিটার থেকে লিটারে অনায়াসে চলে যেতে পারলাম। এবারে আমাদের বলেছে যে 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবো। তার মানে এই যে এত লিটার জলসেচ করতে পারছি 1 মিনিটে 1 মিনিটে জলসেচ করতে পারছি এত লিটার। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে আমরা কি লিখবো এবারে, যে অতএব 1 ঘন্টায় আমরা জল সেচ করতে পারবো কত? দেখো নিচে করি, 38500 ইন্টু 60, কারণ 1 ঘন্টা মানেই তো 60 মিনিট। 1 মিনিটে জল সেচের পরিমাণ এত ঘন ডেসিমিটার আর এত ঘন ডেসিমিটার মানেই তো এত লিটার। তার মানে 1 মিনিটে জল সেচের পরিমাণ এত লিটার। তাহলে 1 ঘন্টায় আমরা জল সেচ করতে পারবো, তাহলে কি 1 মিনিটে যদি এত লিটার করি, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাই জন্য 60 গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এর সঙ্গে 60 আগে গুণ করি, 60 গুণ করলে কিন্তু লিটারে আসবে, কিন্তু আমাদের এখানে কি চেয়েছে বই দেখো, বলেছে কত কিলোলিটার। ঠিক আছে, কত কিলোলিটার। বোঝাতে পারছি হ্যাঁ কি না? কিলোলিটারে যাচ্ছি পরে, কিন্তু আগে এটা গুণ করো। এটা গুণ এমনি সিম্পল করে দাও না, 3টে শূন্য তো হবে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে 3টে শূন্য আগে বসাও। তারপর দেখো 5 6 30 শূন্য, আর একটা শূন্য বসলো গো। এখানে 3 হাতে ধরো, 6 আসছে কত? 48। 48-এর সঙ্গে 3 যোগ করো, কত হয়? 48, আর 2 দিয়ে দাও 50, আর 1 51-র 1 হবে। এখানে এটা কেটে দাও, হাতে কত থাকলো? 5। এবারে 3 6 18, আর 5 যোগ করো, কত হয়? 18, আর 2 দাও 20, আরো 3 পড়ে থাকবে, তার মানে 23। বোঝাতে পারছি? এত কি হবে? এটা হচ্ছে লিটার, ঠিক আছে, এত লিটার। ওকে, কিন্তু আমাদের তো চেয়েছে ভাই ঘন লিটার। আচ্ছা লিটার থেকে সরি ঘন লিটার বলছো, না লিটার কিলোলিটার চেয়েছে।
আচ্ছা লিটার থেকে কিলো লিটারে যেতে গেলে কি করতে হবে মনে আছে? লিটারটা যদি মাঝখানে থাকে, কিলো মানে কি এইদিকে বড়র দিকে যেতে হবে, তাহলে ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। ভাগ করে দাও না, এটাকে তুমি এখানে করছি, ঠিক আছে? এখানে দেখো 2310000 ভাগ যেই 1000 তুমি করবে এটা হয়ে যাবে কিলো লিটার। তাহলে দেখো 1 2 3 1 2 3 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো? 2310 কিলো লিটার। এটাই হচ্ছে তোমাদের উত্তর। এটা কি? এটাই হচ্ছে তোমাদের উত্তর। তাহলে তোমাকে এবার কি লিখতে হবে যে 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে? আমরা লিখবো 1 ঘন্টায় 2310 কিলো লিটার জল সেচ করবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং অতটাও কঠিন অঙ্ক নয় কিন্তু, লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলো সত্যি খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা অঙ্ক খুব দারুণ এবং খুব সহজ। ঠিক আছে, একবার তোমরা শুধু মন দিয়ে বোঝো। ধরো আমার এই ভিডিওটা তোমরা দেখছো, ধরো কোনো একটা জায়গায় বুঝতে পারলে না, তুমি আরেকবার দয়া করে ওই ভিডিওটা আরেকবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি না ক্লিয়ার হয় তাহলে অবভিয়াসলি আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে 7 দাগের অঙ্কটা হয়ে গেছে, এই সরি 8 দাগের অঙ্কটা হয়ে গেছে। এবারে 9 দাগের অঙ্কটা, ঠিক আছে? তবে হ্যাঁ, 9 দাগের অঙ্কটা করার আগে তোমরা প্লিজ পড়ো, ততক্ষণ আমি করে দিই, মানে বোর্ডটা পরিষ্কার করে নি, রাইট? তারপরে আমি পড়ছি, তোমরা ততক্ষণ 9 দাগের অঙ্কটা পড়ো। এটা তাহলে হলো 8 দাগের অঙ্ক। ওকে, চলো এরপরে হচ্ছে 9 দাগের অঙ্ক করবো, কিন্তু তার আগে তোমরা একটু পড়াশোনা করো, মানে একটু নিজেরা পড়ো, নিজেরা বোঝার চেষ্টা করো 9টা, ঠিক আছে? আশা করি ভালো লাগছে তোমাদের। আমি তো তোমাদেরকে পড়াতে পেরে খুব এক্সাইটেড, বাট তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটা মোটিভেশন পাবো যে অ্যাটলিস্ট আমার পড়ানো তোমাদের ভালো লাগছে বলে। এবারে লাইক করলে কি হয়, কিছু হয় না, বাট একটা ভেতর থেকে একটা ইন্সপিরেশন আসে যে না ঠিক আছে চলো আমি কন্টিনিউ করি। অনেকের উপকার হচ্ছে, অনেকে ম্যাথামেটিক্সের কনসেপ্ট ক্লিয়ার হয় না, আমি যদি তাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, তাদের ম্যাথ থেকে যদি ভয় দূর করতে পারি, এটা তো খুব ভালো একটা কথা, ভালো একটা ব্যাপার। যাই হোক, তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বলো যে এরকম ম্যাথমেটিক্স চ্যানেলে অঙ্ক করানো হচ্ছে এবং তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। অ্যাটলিস্ট লাইক করো আর সাবস্ক্রাইব করো, কারণ আমার মোটিভেশনের জন্য। ঠিক আছে, চলো 9 দাগের অঙ্কটা আশা করি পড়েছো। চলো আমি পড়ি এবার তাহলে, ঠিক আছে? আগে দাগ নাম্বার দিয়ে দাও না একটা। ওকে, চলো 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 9 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এখানে বলছে যে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। দেখো ভালো করে ভাবো, একটা গ্যাস জার মানে কি গো? তার মধ্যে গ্যাস থাকার কথা, কিন্তু না, এখানে বলছে একটা গ্যাস জার নেওয়া হয়েছে, তাতে কিছু জল আছে। আচ্ছা একটু আঁকি, আর না আঁকলে ঠিক ভাল লাগে না, বুঝলে? দেখো আমি একটা গ্যাস জার এঁকে দিলাম, ঠিক আছে, রাইট? একটু বড় করেই আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 7 সেমি ব্যাস বলেছে, বোঝাতে পারছি? ব্যাস মানেই তো বুঝতে পারছো, এই পুরোটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। এখানেও ব্যাস মানে কি, এটা যদি কেন্দ্র হয় এই পুরোটাকে আমরা ব্যাস বলবো, ঠিক আছে? তাহলে এইটা কত? 7 সেমি। এটা কি ব্যাস, এটা কত? 7 সেমি। তাহলে এখানে তো বলেই দিয়েছে যে ব্যাস জানা গেছে মানেই তো ব্যাসার্ধ অনায়াসে আরামসে বার হবে। কিন্তু অঙ্কটা পড়ি, বলছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছুটা জল আছে। কতটা জল আছে আমরা জানি না, আমরা শুধু জানি যে কিছুটা জল আছে, রাইট? ওকে, বলছে যদি ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা, আচ্ছা এখানে গল্পটা কি বলছে, ওই যে একটা গ্যাস জার নিয়েছি, ধরো এটা একটা গ্যাস জার, এর মধ্যে খানিকটা জল আছে, কতটা আছে আই ডোন্ট নো, বাট আছে খানিকটা জল, এবং একটা গল্প, তারপরে একটা কাজ করতে বলছে যতদূর সম্ভব, বলছে যে ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, মানে ধরো আর একটা ছোট, ঠিক আছে, এই যে ব্যাস, এটা কত? 5.6, এটা কত? 5.6 সেমি, বুঝতে পারছো?
এই 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, ঠিক আছে, 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো। ওহো, এটার লম্বাটাও বলে দিয়েছে গো। এটার লম্বাটা কত, এটার লম্বাটা, এটা হাইট কত, 5 সেমি। আর এটা কি নিরেট, নিরেট মানে পুরোটা ভর্তি, ব্যাপারটা বোঝাতে পারছি, পুরোটা ভর্তি, কোনো ফাঁপা টাপা না, এ পুরো একটা একদম সলিড, একদম একটা, ঠিক আছে। নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণভাবে ডোবানো হলো। ওয়াও, কি দারুণ অঙ্কটাকে বোঝো, ব্যাপক লাগবে করতে। সবাই বাড়িতে আছো, এই অঙ্ক ক্লাসটা দেখার পরে সবাই একটা এরকম ভাবে, এরকম বালতি আছে তো সবার, বালতি আছে বা হোয়াট এভার, একটা ড্রাম যা ইচ্ছা নিতে পারো, এরকম সাইজের, একটু বড় সাইজেরই নেবে। ড্রামে হচ্ছে পুরোটা জল দেওয়ার দরকার নেই গো, ঠিক আছে, হাফটা জল দেবে। এরকম সেই ছোট ছোট বল পাওয়া যায় না, সেই ধাপাস বল টাইপের, মানে যেটা বাচ্চারা খেলে, ওই বলটাকে নিয়ে এরকম ভাবে বালতিটার যে জল আছে সেই জলের মধ্যে এরকম ভাবে ডোবাবে। হ্যাঁ, ডোবানোর আগে বালতিতে যতটা জল নিলে সেখানে একটা মার্কার দিয়ে মার্ক করে নেবে, ব্যাপারটা ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, আমি এটা কেন বোঝাচ্ছি তার পিছনে কারণ আছে, আমি আসছি। ওই যে জলটা ধরো বালতিতে এতটা জল আছে, রাইট, আচ্ছা একে বোঝায় সব থেকে ভালো। ধরো এটা একটা জারে নিয়েছো, এইখানটায় ধরো এতটা জল আছে, ঠিক আছে, এই ধরো এতটা জল আছে, এটা হচ্ছে জল আছে এতটা, ব্যাপারটা বুঝতে পারছি, এই এতটা হচ্ছে তোমার জল আছে, রাইট, এটা জারের মধ্যে এতটা জল আছে। এই যে বালতিটা নেবে, সেই জারের মধ্যে যে জলটা আছে এইখানটা একটা মার্ক করে রাখবে, বালতির দেওয়ালের গায়ে এখানে একটা দাগ দিয়ে রাখবে যে ভাই এতটা জল আছে। এবারে কি বললাম, যে নিরেট চোঙটা ওটা পড়ে যাচ্ছে, তুমি একটা ভাবো যে একটা ছোট বল, সবাই দেখেছো, সবাই মোটামুটি বাড়িতে বল পেয়ে যাবে। তো এরকম একটা ছোট বল নিয়ে এই ওপর থেকে দিয়ে এই জলের মধ্যে পুরোটা ডুবিয়ে দেবে। ডুবিয়ে দিলে কি হবে বলতো, দেখবে এই যে দাগটা ছিল, জল যেখানে যতদূর ছিল সেই যে দাগটা দিয়েছিলে, দেখবে এই জলটা উঠে এত দূর হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো, মানে দাগটা থেকে এত দূর হয়ে গেছে জলটা, এই জলটা উঠে এত দূর হয়ে গেছে, তার মানে এই এতটা জল যে বাড়লো, ব্যাপারটা বুঝতে পারছি, এই যে এতটা জল যে বেড়ে গেল, এটা কেন বাড়লো বলতে পারবে? ওই বলটার সমান যে আয়তন, ব্যাপারটা বোঝো। আমি আয়তন বলতে কি বলছিলাম, ধরো একটা গ্লাস বা একটা পাইপ আছে, তার মধ্যে কতটা জায়গা আছে। আচ্ছা আমি একটা কথা বলি, একটা ধরো গ্লাস বা একটা ধরো জার, তার মধ্যে কতটা জায়গা আছে বা কতটা জল ধরবে সেটা যেমন আয়তন। আমি যদি বলি ওই গ্লাসটা যে আমি রেখেছি কোনো একটা জায়গায়, রেখেছি গ্লাসটা, বা কোন একটা বালতিকে ধরো আমি রেখেছি, বা একটা পাইপকে ধরো আমি একটা রেখেছি, তাহলে সেও তো আমাদের এই জায়গা, মানে আমরা যে জায়গায় হাঁটাচলা করছি, সেও তো সেই তার একটা খানিকটা জায়গা সে কভার করবে, সেও তো খানিকটা জায়গা নেবে, ব্যাপারটা বোঝাতে পারছি তো। এই যে ধরো এই আমি এটা, এর মধ্যে কতটা জায়গা আছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বোর্ডটা তো একটা জায়গা নিয়েছে, আমি ওটাই বলতে চাইছি। একটা গ্লাস আছে, তার মধ্যে কতটা জিনিস রাখতে পারছি সেটা পরের ব্যাপার, সেটা তো আয়তনই, কিন্তু এই গ্লাসটারও তো একটা আয়তন আছে রে বাবা। আমি যদি একটা জায়গায় রাখি তাহলে সেও তো একটা জায়গা নেবে, ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক ওরকমই ওই বলটা যে আমি ডোবালাম, এর ফলে এই যে জলটা এইখান থেকে মানে একটু বেড়ে গিয়ে এতটা হলো, তার মানে কি ওই বলটা রাখার জন্য যে জায়গাটা দরকার, সেই জায়গার জলটা উপরের দিকে উঠে গেছে, ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এখানটায় বলের বদলে চোঙ, মানে এই ছোট চোঙটা, এটা আবার নিরেট, মানে ফাঁপা না যে জল এখান থেকে ঢুকে যাবে, না, পুরো নিরেট একদম সলিড চোঙ। এটাকে নিয়ে আমি এই বড় চোঙের জলের মধ্যে ডোবালাম। ডোবাতে কি হলো, এই জলতলটা আগে এরকম ছিল, এতটা উঠে গেছে, তার মানে কি এই চোঙের আয়তন বার করতে হবে। আর আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো পাইয়ের মান তো আমরা জানি 22/7, আর তো এখানে বার হয়ে যাবে, এটা তো ব্যাস পুরোটা, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে আমরা আর পেয়ে যাবো, আর হাইট তো আমরা জানি 5 সেমি, তাহলে বোঝা গেল। আচ্ছা কি বলেছে এবার দেখি, এখানে বলছে যে যদি হ্যাঁ নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোটি সম্পূর্ণ ডোবানো হয় তবে জলতল কতটুকু ওপরে উঠবে, মানে অ্যাকচুয়ালি আমাদের জানতে চেয়েছে এই যে জলতলটা ওপরে উঠেছে না এতটা, এইটা কতটা উঠেছে, আমরা জানি কতটা উঠেছে। আর অঙ্কের ক্ষেত্রে যদি না জানি কি ধরি আমরা, যে মনে করি এইচ উচ্চতা, মানে এটা তো অ্যাকচুয়ালি এইচ হাইট, জলের হাইটই উঠেছে না, তাহলে আমরা যদি না জানি তাহলে আমরা কি ধরবো বলতো, আমরা ধরবো যে মনে করি জলতলটি এইচ উচ্চতা উঠেছে, ঠিক আছে। আচ্ছা ওটা ধরছি, কিন্তু যে ডেটাগুলো আগে দেওয়া আছে সেগুলো আগে বার করে নি, তবে তো আমাদের সুবিধা হবে। প্রথমে দেখো যে নিরেট লোহার যে চোঙের টুকরোটা, তার আয়তনটা বার করে নি, ওটাই সুবিধা হবে।
তারপর আমরা ধরছি এটা এটা এইচ ধরবো কি ধরবো আসছে, কিন্তু এটা যে ডোবাবো এটা আয়তনটাকে বার করি। তাহলে আমরা, তুমি লেখো এখানে কি আছে যে, হ্যাঁ তাহলে লেখো যে ওই নিরেট লোহার চোঙের, ঠিক আছে, তাহলে লেখো নিরেট লোহার চোঙাকৃতির টুকরোটির না আগে ব্যাস লেখো, তারপর উচ্চতা, তারপর আয়তন। ওকে চলো, তাহলে চলো এখানেই ছোট্ট করে লিখি। তাহলে এখানে লেখো যে নিরেট, ঠিক আছে, নিরেট লোহার চোঙাকৃতি টুকরোটির ব্যাসার্ধ সমান সমান দেখো 5.6/2 সেমি লিখে দিলাম, এবং তার নিচে লিখে দাও উচ্চতা সমান সমান 5 সেমি, লেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার আয়তন বার করতে হবে, কেন বার করতে হবে সেটা বললাম। তাহলে এবারে এখানে লিখে দিলে এবারে এপারে এসে লেখো যে নিরেট, অত বড় লিখতে হবে না, অতএব আয়তন সমান সমান লিখে দাও। অতএব আয়তন সমান সমান আমরা কি জানি সূত্র, পাই আর স্কয়ার এইচ, রাইট? বোঝাতে পারছি? ওকে, এবার মান বসিয়ে দিই। 22/7 আর মানে কত, 5.6/2 5.6/2 ইন্টু 5.6/2। আচ্ছা দাঁড়াও, এই দুটো সেমি আছে কিনা একবার দেখে নি আমি, এক মিনিট হোল্ড অন। 5.6 সেমি আছে, আবার 5 সেমি আছে। হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা হলো, আর উচ্চতা হচ্ছে তোমার কত, 5। তাহলে এটা কি হবে বলো তো, ঘন সেমি হবে। আসলে পড়ার সময় তো এককগুলো না ঠিকঠাক করে দেখলে ভুল হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল হ্যাঁ কি না, ঘন সেমি হলো। এবার এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে ওই ছোট, এই যে ছোট চোঙটা, এর আয়তনটা আমরা পেয়ে যাবো। ব্যাপারটা বুঝতে পারছি? চলো এটা ক্যালকুলেট করো না, দেখো না কি হবে। 22/7 যেমন আছে লিখলাম, একটু সাজিয়ে নি। দেখো পয়েন্ট তুলতে গেলে নিচে একটা 10 আনতে হবে, এটা তুললে নিচে 10, এখানটাও 56/2 ইন্টু 10ই হবে ইন্টু 5। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা ঘন সেমি যেমন আছে থাকবে। এবার কাটাকাটি করো না। এটা দেখো না কত দিয়ে যাবে, 27 56 হবে না, 7 দিয়ে এটা কাটবে তো 8 হবে। ঠিক আছে, 2 দিয়ে এটা কাটো 11 হবে, বুঝতে পারছি? 2 দিয়ে এটা কাটো না, 4 হবে। হ্যাঁ, 4 দুগুণে 8, এটা কাটো। 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে এটা কাটো, 2 দুগুণে 4 5 28, রাইট? 1 16 8। ঠিক আছে, তাহলে নিচে, আচ্ছা নিচে 10 আছে, তার মানে এটা আরো কেটে দাও না। এটা 2 দিয়ে কাটো, এটা আলাদা, এটা দাঁড়াও, এটা গুলিয়ে ফেলো না। ঠিক আছে, ওয়েট, এই 2টা কিন্তু এই 7-এর সঙ্গে না, ঠিক আছে, গুলিয়ে ফেলবে। এই 4টা কেটে এখানে 2 লিখলাম, আর এখানটা হচ্ছে তোমার কি লিখলাম, না এটা কেটে লাভ নেই, বুঝলে? সরি, এর নিচে 10 থাক, আমার পয়েন্ট বসাতে সুবিধা হবে। এটা যেমন নিচে 10 আছে থাক, উপরে যেমন 4 আছে থাক, আর নিচে আর কিছু কাটছে না। কেন বলতো, নিচে 5 চলে আসবে না, আবার ভাগটা করতে হবে, উপরে এটা গুণ করে দিই তাহলেই হবে। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে উপরে, 11 ইন্টু 4 ইন্টু 28, নিচে 10 আছে থাক, পয়েন্ট বসাতে আমার সুবিধা হবে। আচ্ছা এই গুণটা করো, আরামসে হয়ে যাবে গুণ। এই গুণটা করতে পারছো না, তাহলে কি হবে তোমাদের? করো 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 করো, এই গুণটা করে দাও। সিম্পল বাবা, এই গুণটা করে দাও না। দেখো না এখানে বসাও না, 28 তো ইন্টু 4 এর করো না, 4 আসতে 32-এর 2 হাতে কত রে, হাতে 3, তাই তো? 4 আসতে 32-এর 2 হাতে 3, এবার 4 দুগুণে 8 আর 3 কত হয়, 11। এর সঙ্গে আবার 11 গুণ করো, এই 11 দিয়ে গুণ করাটা না ব্যাপক। এর সঙ্গে আবার 11 যদি আমি গুণ করি, দেখো 2 বসে যাবে, 2 একে 3 বসবে, একে একে 2 বসবে, আবার 1 বসবে। তাহলে কত হলো বলো তো, 1232/10, বুঝতে পারছি? এবারে একটা শূন্য আছে, মানে এই ডান দিক থেকে একটা ঘর আগে, তাহলে 123.2 ঘন কি আছে, সেমি।
তাহলে এটা হচ্ছে এর আয়তন বার হয়ে গেল। তাহলে তুমি আমাকে এবার কথা বলো, তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেল? এবারে এর আয়তন বার হলো, তার মানে কি এইটা ডোবানো মানে ঠিক তার মানে এতটা আয়তনের জল উপরে উঠবে। এবারে বোঝাতে পারছি? এইটা যদি আয়তন হয় এই ছোট নিরেট চোঙটার, তাহলে এটা যদি আমি ডোবাই, তাহলে এই যতটা বেড়েছে মানে এই যে জলটা বেড়েছে, তাহলে এই এত আয়তনের জল বেড়েছে, কিন্তু আমার তো কত আয়তনের জল বেড়েছে সেটা বার করতে বলেন, বলেছে কতটা হাইট উঠেছে। তাহলে এই কতটা হাইট উঠেছে জানতে গেলে আমাদের এবারে মনে করতে হবে বা ধরতে হবে, যে মনে করি অথবা ধরি, যা ইচ্ছা বলতে পারো তোমরা, যে এই নিরেট চোঙটি ডোবানোর ফলে জলতল এইচ উচ্চতা উঠেছে। ওটা লিখছি। দাঁড়াও একটু, এতদূর আশা করি সবার হয়ে গেছে। এবারে মুছে দিই, মুছে দিয়ে আমরা শুরু করছি। এটা মনে রাখো তো, আয়তনটা কতবার হয়েছে। আয়তন এখানে লিখে রাখি, আয়তন সমান সমান বার হয়েছে 123.2 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এপারটা মুছে দিয়ে এপারটা এই দিকে করাই। ঠিক আছে, বোঝাতে পারছি তো? সোজা অঙ্ক, চিন্তা করার কিচ্ছু নেই, আরামসে সব অঙ্ক হয়ে যাবে, একদম চিন্তা করবে না। আমি আছি তো, শুধু তোমরা একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। তাহলে চলো এবার সুন্দর করে লিখে নেওয়া যাক। আমি একটু অঙ্কটা দেখে নিই কি লেখা যায় একটু সুন্দর করে। তাহলে চলো এখানে তাহলে লিখতে হবে যে, হ্যাঁ মনে করি গ্যাস জারে জল এইচ সেমি উপরে উঠবে। হ্যাঁ এটাই লেখো, মনে করি গ্যাস জারে জল, হ্যাঁ এই তো এটাই লেখো না, এখানে তো লেখা আছে যে গ্যাস জার বলেছে, আমি ভুলে গেছিলাম, গ্যাস জার। তাহলে লেখো যে গ্যাস জারে, এটা হচ্ছে গ্যাস জার, গ্যাস জারে জল তল এইচ সেমি উপরে উঠবে। লেখো, এখানে লেখো মনে করি ওকে, গ্যাস জারের জল তল, লেখো জলের তলটাই উপরে উঠবে, জল তল এইচ সেমি উপরে উঠবে। দাঁড়াও ঠিকঠাক করে লিখি। মনে করি গ্যাস জারের জল তল এইচ সেমি উপরে উঠবে। ঠিক আছে, তাহলে এইচ সেমি যদি উপরে ওঠে, তুমি আমাকে একটা কথা বলো, গ্যাস জারের জলতল এইচ সেমি উপরে উঠলো। ঠিক আছে, গ্যাস জারের জলতল যদি এইচ সেমি উপরে ওঠে, তাহলে এখানটায় কি প্রশ্নানুসারে কি লিখতে পারবো, মানে এই যে আয়তনটা, এই সম আয়তনের জল উপরে উঠবে, হ্যাঁ কিনা? তাহলে এখানে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারবো, মানে এই যতটা উপরে উঠলো এর যে আয়তনটা, মানে এই যে জায়গার যে আয়তনটা, এইটা সমান সমান এইটা, মানে এই যে আয়তনটা এটা কার সঙ্গে সমান হবে, এইটা। ঠিক আছে, তাহলে আয়তন যদি ওটা সমান হয়, এখানে তো আমরা 7 সেমি পেয়ে গেছি, তাহলে আয়তন বার করে নাও। যে এবার লেখো যে প্রশ্নানুসারে তাহলে কি পাই, ঠিক আছে, আর স্কয়ার ইন্টু এইচ ইকুয়াল টু এইটা 123.2 আচ্ছা দাঁড়াও, এটা সেমিতে আছে তো সব, হ্যাঁ ঠিক আছে সব সেমিতে আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি লিখতে পারি, 22/7, আর মানে কত 7/2 ইন্টু আবার 7/2, আর এইচটা তো এইচই না, এইচ তো এইচই ধরেছি, তো 123.2। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে শুধু এইচ এর মানটা বার করলেই হয়ে যাবে। তাহলে এখানটা দেখো এইচ সমান সমান কি হবে, এটা তো উপরে থাকবে যেমন আছে, 123.2 উপরে থাকলো, আর এইটা এইচ এর সঙ্গে পুরোটা কি আছে, মাল্টিপ্লাই আছে, এটা পুরোটা কি হবে, নিচে চলে আসবে। ভালো করে বুঝতে পারছো? 7/2 ইন্টু আবার ধরো 7/2। এবার ক্যান্সেল আউট করো না, এই পয়েন্টটা যদি আমি তুলি, ফের নিচে কি চলে আসবে, 10 চলে আসবে। বোঝাতে পারলাম? তাহলে দেখো আমি যদি এটাকে করি, 1232 ইন্টু 7/22 ইন্টু 2/7 ইন্টু 2/7 ইন্টু 10/1 মানে 1/10 হবে। ঠিক আছে, সবগুলো গুণ আকারে নিয়ে চলে গেলাম। এবার দেখো আমি যদি এটা দেখি কাটি, 2 দিয়ে যদি আমি এটা কাটি 11 হবে, 11 দিয়ে এটা কাটা যাবে না, কাটলাম যে 11 গুণ করলাম, যে এটা থাকলে আর কাটতে হতো না। যাই হোক, 11 1 যা 11, এক থাকবে 13, পরে ফের 11 1 যা 11, 2
22 হবে, ফের 2 হবে, তাহলে 112। আচ্ছা 7 দিয়ে কাটাকাটি যাবে, দেখি 7 একে 7, 4 থাকে, হ্যাঁ যাবে যাবে যাবে, চলো 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, এটা 7 একে 7, ঠিক আছে। এখানে কত থাকবে, 4 থাকবে, 42, 6 সাথে কত, 42, ঠিক আছে। আর আশা করি যাবে, হ্যাঁ না নিচে, যে নিচে 10 আছে যেরকম থাক, তাহলে ঠিক আছে। দেখো তো উপরে, আচ্ছা হ্যাঁ এই সাথে কেটে যাবে, দেখো এই সাথ কেটে গেল, তাহলে 16 দুগুণে উপরে কি আছে, 16 দুগুণে কত হবে 32, নিচে কত হবে 10, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3.2 উচ্চতা, মানে এইচ মানে সেমি, এখানে আর লেখার জায়গা নেই, পাশে ওখানে লিখে দিচ্ছি। তাহলে 3.2 কি হলো, তাহলে হচ্ছে এখানে কি চেয়েছে দলে, তবে জলতল কতটুকু উপরে উঠবে, তাহলে অ্যান্সার হবে কি জলতল 3.2 সেমি উপরে উঠবে, এখানে লিখে দাও জলতল, অতএব দাও, অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে, বোঝাতে পারলাম। তাহলে এই যে হাইটটা, মানে এখানে ছিল, এখানে জল উঠেছে, এটা কত বাড়লো 3.2 সেমি বাড়লো। বলো কারোর কোনো অসুবিধা আছে কিনা। দেখো এমন কোনো কঠিন নয়, অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, শুধু একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। এই যে বই যেটা আছে আমাদের কাছে, এই বইয়ের লেখাগুলো একটু বারবার করে পড়তে হবে, যে দেখতে হবে যে কি বলতে চেয়েছে, কি তথ্য দেওয়া আছে এবং সেখান থেকে কি বার করতে চেয়েছে। খুবই সোজা, এত চিন্তা করার চাপ নেই, আর কিচ্ছু নেই। শুধু এই অঙ্কটা কেন পড়া হচ্ছে এত বারবার করে, কারণ এই যে লেখাগুলো, এটা তো অ্যাকচুয়ালি লেখা অঙ্ক, তুমি রিপ্রেজেন্ট করবে। যে খাতা দেখবে তোমার, না সে যদি এরকম ভাবে দেখতে থাকে যে এত সুন্দরভাবে লেখা, পাশে একক দেওয়া আছে, ঠিক আছে, এত সুন্দরভাবে পরিষ্কারভাবে তুমি ক্যালকুলেশন করছো, এক লাল কালির একটা দাগও বসাতে পারবে না সেই স্যার বা ম্যাডাম যেই দেখুক খাতা। ব্যাপারটা বোঝাতে পারছি, মানে তোমার অঙ্কের মধ্যে পুরো বোঝানো থাকবে। এই যে আমি এতক্ষণ ধরে বকবক করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমার এই অঙ্কটা যখন থাকবে না খাতাতে, স্যার যখন খাতা দেখবে মনে হবে যে আমাকে যেন স্টুডেন্টটা আমাকে অঙ্কটা পুরো বুঝিয়ে দিচ্ছে, যে লাইন বাই লাইন, যে স্যার এটার পরে এই, এটার পরে কেন করেছি, কি জন্য করেছি, পুরো পুরো তোমার এক্সপ্রেশনটা বোঝা যাবে, তোমার অনুভূতিটা ওই অঙ্কের মধ্যে থেকে ফুটে উঠবে। তাই জন্যই এত সুন্দর করে করতে হবে, যাতে একটা লাল কালির আঁচড় না কাটতে পারে স্যার। ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে। চলো আজকে আশা করি 9টা তো বুঝতে পেরেছো, হয়ে গেছে। এবার চলো 10 দাগের অঙ্কটা পড়ো, কিন্তু তার আগে তোমরা পড়বে অবশ্যই। আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নেবো, 10 দাগের অঙ্কটা তারপরে আমি পড়বো এবং তোমাদেরকে করাবো, ঠিক আছে। চলো আমি বোর্ডটা মুছে দিই, তোমরা 10 দাগের অঙ্কটা শুরু করো পড়া, ঠিক আছে। কেমন লাগছে বলো, আশা করি তো খুব ভালোই লাগছে। হ্যাঁ, আমার তো তোমাদেরকে পড়াতে খুব ভালো লাগছে, ঠিক আছে। যাই হোক, শুধু একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কেন আমি ইন্সপিরেশন পাবো, আমার পড়াতে আরো ভালো লাগবে, যেটা সত্যি কথা, ঠিক আছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর কিচ্ছু দরকার নেই। আর বন্ধুদেরকে বলবে যে ওখানে শুভ্র স্যার পড়াচ্ছে, চল অঙ্কগুলো একটু দেখে আসি, করে আসি। এখন তো মোবাইল তো নিয়ে তোমরা কতই না রিলস দেখো, কতই ফেসবুক দেখো, কতই কি সব করো আরো, ঠিক আছে। কিন্তু ওইগুলোর বদলে নেট যদি খরচ করতেই হয়, এই ভিডিওগুলো দেখো, আমার এই ভিডিওগুলো, অনেক কিছু শিখতে পারবে, অঙ্কগুলো জানতে পারবে কিভাবে হচ্ছে না হচ্ছে, এটার মধ্যেও যে একটা মজা আছে, একটা অনুভূতি আছে, সেটা বুঝতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলে? চলো 10 দাগের অঙ্কটা আশা করি পড়েছো, ঠিক আছে। চলো আমি পড়ি। কি বলছে দেখো, বলছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার। খুব ভালো কথা, একটা লম্ব চোঙাকৃতি স্তম্ভ, ঠিক আছে। আগে আঁকি, এগুলো তো আঁকতে হবে, না হলে ঠিক ভালো লাগবে না ব্যাপারটা, বুঝতে পেরেছো তো। চলো, এটা ধরো একটা চোঙাকৃতি স্তম্ভ বলেছে, একটু সুন্দর করে এঁকে নি না, চোঙাকৃতি স্তম্ভ, ঠিক আছে। আচ্ছা, আগে কি বলেছে দেখি, তারপরে যাচ্ছি। বলছে যে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, ওয়াও, অনেকক্ষণ পরে, এতক্ষণ আয়তন 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 আয়তন, এবারে কিন্তু এই কথাটা শুনতে পেলাম যে বক্রতলের ক্ষেত্রফল। মনে আছে একদম প্রথম ক্লাসে বলেছিলাম ইন্ট্রোডাকশন,
এই যে চারধারের যে তলটা, পাইপের যে দেওয়ালটা, এটাই তো বক্রতল। এই যে দেওয়ালটা, এই যে এই যে দেওয়ালটা, অনুভব মানে এরকম বলার সাথে সাথে তোমাদের ভিজুয়ালাইজেশন করতে হবে, সামনে যেন চলে আসে পাইপটা, তোমরা অনুভব করতে পারছো যে হ্যাঁ আমার সামনে একটা পাইপ আছে, মানে দেখতে পাবে, তবেই না ম্যাথামেটিক্স। তাহলে এখানে কি বলছে যে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে, বক্রতলের ক্ষেত্রফলটা, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 264 বর্গমিটার। দেখেছো ক্ষেত্রফল মানেই কিন্তু বর্গমিটার, রাইট? ও আচ্ছা, আয়তন পিছনে ছাড়েনি গো, এখানে তারপরেই আছে যে এবং আয়তন 924 ঘনমিটার। ঠিক আছে, তার মানে আমাদের কি দেওয়া আছে, একটা চোঙ, এর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই চোঙটার আয়তনও দেওয়া আছে। ঠিক আছে, আয়তনে দেওয়া আছে কত, 924 ঘনমিটার। ঠিক আছে, হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা হিসেব করে লিখি। বাও, এতক্ষণ ব্যাস দিচ্ছিল, উচ্চতা দিচ্ছিল, ওগুলো বার করছিলাম, এবারে এইটা দিয়েছে, আমাদের বলছে ভাই ব্যাস বার করো আর উচ্চতা বার করো। ব্যাস মানে কি, এইটা পুরোটা ব্যাস, এটাই তো কেন্দ্র, এটা ব্যাস। আর উচ্চতা মানে কি, এই যে এটা। তাহলে আমাদের কি কি বার করতে বলেছে, একটা ব্যাস বার করতে বলেছে, আর একটা কি হাইট, উচ্চতা বার করতে বলেছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তো চলো তাহলে দেখো, আমরা তো জানি না যে ভাই ব্যাস কত, ঠিক আছে, বা আচ্ছা ব্যাস বার করতে বলেছে, পয়েন্ট টু বি নোটেড। কিরকম ভাবে নোট করবে, দেখো আমরা কি করছিলাম এতক্ষণ, যে ধরো ব্যাস দেওয়া ছিল, ঠিক আছে, যেই ব্যাসকে আমি 2 দিয়ে ভাগ করছিলাম, ভালো করে বুঝবে, ব্যাস বানানটা ভুল লিখলাম গো, তাও ঠিক করে দিই। ভালো করে দেখো, এতক্ষণ আমরা কি দেওয়া ছিল, ব্যাস দেওয়া ছিল, রাইট? ব্যাসকে যে আমি 2 দিয়ে ভাগ করছিলাম না, তখন আমরা কি পাচ্ছিলাম, ব্যাসার্ধ, রাইট? তাহলে এখানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে যেমন আমরা ব্যাসার্ধ পাই, তেমনি ব্যাস পেতে গেলে আমাদের কি করতে হবে, দেখো তো, ব্যাস সমান সমান এই দুইটা ব্যাসের নিচে মানে ভাগ আকারে আছে, সমান চিহ্নের ওপারে গেলে হয়ে যাবে কি, গুণ হয়ে যায়। আমি বলেছি সমান চিহ্নের এপারে যা থাকবে ওপারে গেলে সেটা চেঞ্জ হয়ে যায়, মানে এপারে ভাগ থাকলে ওপারে গুণ, এপারে গুণ থাকলে ওপারে ভাগ, এপারে যোগ থাকলে ওপারে বিয়োগ, এপারে বিয়োগ থাকলে ওপারে যোগ, সবসময় উল্টে যাবে। তাহলে এখানে দুইটা ভাগ আছে মানে সমান চিহ্নের ওপারে গেলে কি হবে, গুণ হবে। তাহলে 2 গুণ ব্যাসার্ধ। তাহলে ব্যাস বার করতে গেলে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে আগে, বোঝাতে পারছি? এবং সেই ব্যাসার্ধর সঙ্গে 2 গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব গো, ব্যাস পেয়ে যাব। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ব্যাস বার করতে গেলে আমাদের কি বার করতে হবে আগে, ব্যাসার্ধ। তারপর ব্যাসার্ধকে আমি 2 গুণ করলে দেন আমরা পাবো ব্যাস। কেন 2 গুণ করব বুঝতে পারলে? এই যে দেখো না, এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ব্যাস, এই কেন্দ্রের এখান থেকে এইটুকুটা কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে আমি বলেছি পরিধি পর্যন্ত সমস্ত রেখার দূরত্ব বা মান একই হবে, তাহলে এখান থেকে এইটার যা মান হবে ঠিক এইখান থেকে এইটার তাই মান হবে। আর এই পুরোটাই যদি ব্যাস হয়, তাহলে এইটা আর এইটা যোগ করলে তবেই না ব্যাস। মানে অ্যাকচুয়ালি যোগ মানে কি, এইটার সঙ্গে এইটা যোগ করে যা পাবো, আবার এটার সঙ্গে এইটার যে মান পাবো তার সঙ্গে 2 গুণ করলেও সেটাই পাবো। ব্যাপারটা বোঝাতে পারলাম? আবার এখানটায় দেখো, এতক্ষণ ধরে ব্যাসকে 2 দিয়ে ভাগ করছিলাম, ব্যাসার্ধ পাচ্ছিলাম। তাহলে এই সমীকরণ কি বলে, এই 2টা ভাগ আছে ওপারে যদি পাঠাই গুণ হবে। তাহলে ব্যাস, শুধু ব্যাস পেতে গেলে ব্যাসার্ধের সাথে 2 গুণ করলেই আমরা ব্যাস পাবো। তাহলে এখানে বার করাটা ইম্পর্টেন্ট কোনটা, ব্যাসার্ধ। ব্যাসার্ধ বার করলে তবেই আমরা ব্যাস পাবো। এইটুকু ক্লিয়ার? চলো এবারে অঙ্কটা শুরু করি পুরোপুরির জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে লম্ববৃত্তাকার চোঙের পুরো বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে আর আয়তনটা দেওয়া আছে। সেখান থেকে আমাদের বার করতে বলেছে কি, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা, মানে এই পুরো ব্যাসটা কত এবং এই হাইটটা কত, এটাই বার করতে বলেছে। তাহলে যেটা আমরা জানি না সেটা আমরা ধরে নিই। তাহলে আমরা প্রথমেই লিখবো যে মনে করি যে একটি লম্ববৃত্তাকার চোঙের বা লম্ববৃত্তাকার চোঙের লেখো, মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h। কেন? ব্যাসার্ধ বার করলে তবেই আমরা ব্যাস বার করতে পারবো। চলো এখানে লিখি,
মনে করি, ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান সমান আর এবং উচ্চতা সমান সমান এইচ। আচ্ছা, এটা সেমি একক কিছু আছে, আচ্ছা মিটার আছে গো, তার মানে এটাকেও তুমি আর দাঁড়াও এককটা দিতে হবে। এখানে দাঁড়াও, ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, হ্যাঁ, আর উচ্চতা সমান সমান এইচ মিটার। ব্যাপারটা বোঝাতে পারলাম? কারণ এখানে বলে দিয়েছে না, সব তো মিটারেই আছে, বর্গ মিটার আছে, ঘন মিটার আছে, হ্যাঁ, তার মানে মিটার লিখতে হবে। তাহলে আর মিটার এবং উচ্চতা কত? এইচ মিটার। ঠিক আছে, এবারে দেখো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা কি লিখব? যে ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা এইচ মিটার পেয়ে গেছি, তাহলে এবার লিখবো অতএব চোঙটির, অতএব দেখো চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? সমান সমান দিলে আমরা কি জানি? পাই 2 পাই আর এইচ, এটাই তো বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, পরিধি এইটা ইন্টু এইচ, বোঝাতে পারছি? 2 পাই আর এইচ বর্গ মিটার বার করে ফেললাম। যেমন চোঙটির বক্রতলের ক্ষেত্রফল বার করে ফেললাম, মানে শুধুমাত্র এই ব্যাসার্ধ আর আর উচ্চতাকে ধরে নিয়ে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল এটা এত বর্গমিটার বার হলো। আমি আসছি, বইতে আসছি। এবং চোঙটির আয়তন, এবার লেখো, এবং চোঙটির আয়তন কি হবে তাহলে? পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। এতদূর বুঝতে পারলে তো? যেহেতু আমরা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ধরে নিয়েছি এবং উচ্চতা এইচ মিটার ধরে নিয়েছি, সেই অনুযায়ী মানে এই দুটো ডেটা অনুযায়ী যেটা আমরা ধরে নিয়েছি, সেই অনুযায়ী চোঙটির বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গমিটার এবং চোঙটির আয়তন পাই আর স্কয়ার এইচ ঘনমিটার। এইটুকু বুঝতে পারলাম? কারেক্ট। এবারে অঙ্কে কি বলেছে? যে ওই চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তাহলেই আমরা এবারে লিখব যে প্রশ্নানুসারে ওখানে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল কত? ওখানে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গমিটার, আর এখানে বক্রতলের ক্ষেত্রফল কত বার করেছি? 2 পাই আর এইচ। তাহলে প্রশ্নানুসারে আমরা কি করব? 2 পাই আর এইচ ইকুয়াল টু কত বলেছে এখানটায়? 264। এখানে কি লিখবো? 264। ব্যাপারটা বোঝাতে পারছি? 264 ও বক্রতলের ক্ষেত্রফল, আবার এখানে আমরা যেটা বার করেছি এটাও বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, এটাই স্বাভাবিক না? তাহলে চলো এখান থেকে আমরা কি করতে পারি? দেখো পাই, দেখো আমরা এরকম করতে পারি না, পাই আর এইচ ইকুয়াল টু 264। এখানে 2 কি আছে? মাল্টিপ্লাই আছে, ইকুয়াল সাইনের উপরে গেলে কি হবে? ডিভাইড করে দিলাম না? এবার চলো ক্যান্সেল আউট করে দাও, কাটো। 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে কি হলো? কেন মান বসাচ্ছি না সেটা বলছি। পাই আর এইচ এর ভ্যালু 132। ঠিক আছে, পাই আর এইচ এর ভ্যালু বার হয়ে গেল 132। ঠিক অনুরূপ ভাবে এটার ভ্যালু যেরকম আছে থাকলো। ঠিক আছে, ফের অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারি? আবার লিখতে পারি যে প্রশ্নানুসারে লিখতে পারি যে এটা তো
বক্রতলের ক্ষেত্রফল সমান সমান এটা লিখেছি। এবার প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো, আয়তন না, আয়তন কত দেওয়া আছে 924, তার মানে এখানে আয়তন কত পাই আর স্কয়ার এইচ, দেখো পাই আর স্কয়ার এইচ, এটা সমান সমান তাহলে কি হবে 924 হবে, ব্যাপারটা বুঝতে পারছি। এবারে দেখো এইটাকে আমি যদি একটু লিখি ভালো করে দেখো, পাই আর স্কয়ার মানে কি লিখবো গো, আর মানে এগুলোর মাঝখানে কিছু নেই মানে তো সব গুণ আছে, আর ইন্টু এইচ সমান সমান 924, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি একটু যদি সাজিয়ে নিই, পাই আর এই এইচটাকে আগে নিয়ে এলাম ইন্টু এই আরটাকে পরে নিয়ে গেলাম সমান সমান 924 লিখতে পারি, ইয়েস অর নো? ঠিক আছে, এবারে দেখো এখানে পাই আর এইচ এর ভ্যালু দেওয়া আছে কত 132, তাহলে এখানটায় পাই আর এইচ এর জায়গায় আমরা কি বসাতে পারবো, এই 100 মানে 132 বা 132 বসাতে পারি, ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এখানটায় এসো লেখো যে 132 ইন্টু আর ইকুয়াল টু 924, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে আর ইকুয়াল টু কি হবে গো 924 ডিভাইডেড বাই 132, কেন কেন কি আর এর সঙ্গে 132 মাল্টিপ্লাই আছে, ইকুয়ালশনের উপরে গেলে ডিভাইড হবে। আচ্ছা এটা আরেকবার বলে দিই, দেখো পাই আর স্কয়ার এইচটাকে আমরা লিখতে পারি পাই ইন্টু আর স্কয়ার মানে কি, একদম প্রথম দিন বলেছিলাম আর মাল্টিপ্লাই আর, আর এই এইচ যেমন আছে থাকলো। এবার আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি, দেখো এই পাই আর আর এই এইচ এক জায়গায় লিখলাম আর এই আরটাকে একটু দূরে রাখলাম, মানে মাল্টিপ্লাই আকারেই দূরে রাখলাম, ঠিক আছে। এবারে কেন এরকম সাজালাম, কারণ এখানে আমরা পাই আর এইচ এর মান 132 বার করেছি, তাহলে এখানে পাই আর এইচ এর জায়গায় আমরা 132 বসাতে পারি, ইয়েস অর নো? আশা করি বুঝতে পেরেছো, বসাতে পারি। তাহলে এই জায়গায় আমরা 132 বসালাম মাল্টিপ্লাই উইথ আর, তো আর আছে ইকুয়াল টু 924, এটা যেরকম আছে সেরকম চলছে। তাহলে শুধু আর এর ভ্যালু বার করতে গেলে এবারে কি হবে 132 মাল্টিপ্লাই উইথ আর, তো ইকুয়াল সাইনের যখন ওপারে যাবে তখন কি হবে বলেছি উল্টে যাবে, মাল্টিপ্লিকেশন এপারে আছে ওপারে গেলে ডিভাইড হবে। এবার এটা আর এর ভ্যালুটা কি করে বার করবে, দেখো কাটাকাটি করে দাও না, আর ইকুয়াল টু কি হবে, এটা কাটাকাটি করো দেখো না 2 দিয়ে যাবে, তো 2 দুগুণে 4, 2 দিয়ে যাবে, আই থিঙ্ক 2 দিয়ে কাটো না, দেখো 4 দুগুণে 8 9 1 12, 6 দুগুণে 12 2 দুগুণে 4, এটা 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12 তাহলে 1 12, 6 দুগুণে 12, আচ্ছা 11 দিয়ে ডাইরেক্ট কাটো, 11 দিয়ে কাটলে এটা কত হবে 6, এটা 11 দিয়ে গেলে কত হবে 4 11 44, 2 11 দুগুণে 22, এবারে 6 7 42 7, তার মানে আর এর ভ্যালু, আর মানে কি, আর মানে কি ধরেছিলাম ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বার হয়ে গেল, তো আর এর ভ্যালু কত 7 বার হয়ে গেল, কি আরামসে বার হয়ে গেল, দেখেছো আর এর ভ্যালু কত বার হয়ে গেল 7, তাহলে আর এর ভ্যালু যেই বার হয়ে গেল 7, তাহলে আমরা কি লিখে নেব, ঠিক আছে এই ওই পারে লিখে দেবো, এইটুকু জায়গার মধ্যে লিখে দিই, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে আর এর ভ্যালু যেই 7 বার হয়ে গেল আমরা কি লিখবো, অতএব ব্যাসার্ধ সমান সমান 7 মিটার। এবার লেখো অতএব ব্যাসার্ধ সমান সমান 7 মিটার। তাহলে আমি কি বলেছি, কিন্তু আমাদের তো ব্যাসার্ধ চাইনি, আমাদের কি চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তাই না, এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ সমান সমান যদি 7 মিটার হয় তাহলে ব্যাস, অতএব ব্যাস সমান সমান কি বলেছি 2 গুণ 7 মানে ব্যাসার্ধ, তাহলে 2 গুণ 7 মানে হচ্ছে কত হবে 14 হবে, 7 দুগুণে 14 মিটার। তাহলে ব্যাসার্ধ 7 মিটার, ব্যাস তাহলে কি হবে ব্যাসার্ধের ডবল 2 গুণ 7, দ্যাট মিনস 14 মিটার। একটা উত্তর কিন্তু আমরা বার করে ফেলেছি। এবারে আমাদের উচ্চতা বার করতে বলেছে, আরামসে বার হয়ে যাবে, অত চিন্তা করার কি আছে, ঠিক আছে। এই যে উচ্চতা বার করতে হবে, আচ্ছা এতদূর পর্যন্ত আশা করি করা হয়ে গেছে। এবার আমরা উচ্চতা বার করব। উচ্চতা বার করার আগে নিচের জাস্ট এইটুকু পোর্শনটা মুছে দিলেই আমরা উচ্চতা বার করতে পারবো। চলো মুছে দিলাম কিন্তু, হ্যাঁ দেখো আচ্ছা আমরা তো পাই আর এইচ এতদূর পর্যন্ত বার করে রেখেছি, ঠিক আছে, এতদূর পর্যন্ত বার করেছিলাম। এবারে আমরা লিখবো কি, আমরা জানি কি, এখানে লিখবে আমরা জানি
জানি কি জানি পাই আর এইচ ইকুয়াল টু 132। পাইয়ের ভ্যালু তো 22/7, আর এর ভ্যালু বার করেই ফেলেছি 7। আর মানে কিন্তু ব্যাসার্ধ না, কিন্তু ব্যাসার্ধ। তাহলে এটা 7 লিখবো, আর এইচ এটাই তো বার করতে হবে 132। ঠিক আছে, দেখো এই 7 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানটায় এইচ ইকুয়াল টু, তাহলে কি হবে 132। এপারে এইচ এর সঙ্গে 22 কি আছে, গুণ আছে, ওপারে গেলে কি হবে ভাগ। এবার এটা কাটাকাটি করো না, 11 দিয়ে কাটো ডাইরেক্টলি। 11 দিয়ে কাটলে এটা কি হবে 11 একে 11, ঠিক আছে 2 হবে। 11 দুগুণে 22, আর এটা কি হবে 2 হবে। 11 দুগুণে 22, 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 6। তাহলে এইচ সমান সমান কি হলো 6। এইচ সমান সমান কি হলো তাহলে 6। তো তোমরা ঠিক করেছো? ওকে 6। তাহলে এবারে আমরা কি লিখবো, এইচ মানে কি ধরেছিলাম, এইচ মানে কি ধরেছিলাম উচ্চতা। তাহলে এবারে লিখবো অতএব উচ্চতা সমান সমান 6 মিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে সব অঙ্কগুলো হয়ে গেল, ঠিক আছে, মানে সব উত্তরগুলো বার করা হয়ে গেল। ব্যাসার্ধ 7, ব্যাস 7 × 2 মানে 14 মিটার, এবং উচ্চতাও বার হয়ে গেল কত 6 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আর যেটা বলার সেটা হচ্ছে, তাহলে আজকে এই 3টে অঙ্ক পর্যন্ত থাক, ঠিক আছে। 8, 9, 10 এবং পরের দিন আবার পরের অঙ্কগুলো করাবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো এবং মন দিয়ে ক্লাসগুলো করো, এবং লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমি ইন্সপিরেশন পাবো তোমাদেরকে পড়ানোর, এবং আমার নিজের ভাল লাগবে আর কি। ঠিক আছে, চলো টাটা।